গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রেখে নতুন অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন। বিশেষ ট্রাইব্যুনালে 120 দিনে শেষ করতে হবে বিচার। নভেম্বরে গণভোট সহ 5 দাবিতে 8 ইসলামী দলের পদযাত্রা মৎস্য ভবনে আটকে দিল পুলিশ। প্রধান উপদেষ্টার কাছে প্রতিনিধি দলের স্মারকলিপি। 11 তারিখে আমাদের বড় সমাবেশের উদ্যোগ আছে। যদি এর মধ্যে কোনো সমাধান না হয় তো ওই দিকে আমাদের আগাইতে হবে। নির্বাচনের তারিখ ঘোষণার আগেই ষড়যন্ত্র চলছে বলছেন বিএনপি নেতারা। সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো চায় দল। নির্বাচনের আগে চট্টগ্রামে একের পর এক সহিংসতায় রাজনৈতিক মহলের শঙ্কা। বিএনপি প্রার্থীর জনসংযোগে খুনের ঘটনায় এখনো মামলা গ্রেপ্তার নেই। এবং ঐতিহাসিক জয়ে নতুন যুগের প্রতিশ্রুতি নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি। ট্রাম্পের প্রতি মার্কিনদের মনোভাব স্পষ্ট বলছেন বিশ্লেষকরা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিশেষ ট্রাইব্যুনালে 120 দিনের মধ্যে বিচার শেষ করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। অধ্যাদেশ অনুযায়ী গুমের অভিযোগ তদন্তে মানবাধিকার কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে। এই অধ্যাদেশকে দেশের ঐতিহাসিক আইন বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। এছাড়া বৃহস্পতিবারের বৈঠকে জাতীয় লজিস্টিক নীতি ও 2026 সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সরকার সজাগ রয়েছে। গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী, তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। গুমের সাথে জড়িত এটার সর্বোচ্চ, এই বিষয়ে কেউ যদি কনভিক্টেড হন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা যেটা মনে করি এর ফলে বাংলাদেশে আর আমাদের ফিউচার জেনারেশন আর ইনশাল্লাহ কোনো গুম দেখবে না। রাজনৈতিক সংকট নিরসনে দলগুলোর আলোচনায় সরকারকে রেফারি হিসেবে চায় জামায়াত। আন্দোলনরত 8 দলের 5 দাবি আদায়ে পদযাত্রার সময় সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন দলটির নেতারা। এ সময় প্রয়োজনে নির্বাচন পিছিয়ে হলেও আগে গণভোট আয়োজনের দাবি জানান অনেকে। এদিকে 8 দলের পদযাত্রা মৎস্য ভবনে পুলিশ আটকে দিলে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় প্রতিনিধি দল। বিস্তারিত ওমর ফারুকের প্রতিবেদনে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ 5 দাবিতে ফের রাজপথে জামাত, ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি রাজনৈতিক দল। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে রাজধানীর পল্টনে সমবেত হন 8টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, 10 নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে 11 তারিখ ঢাকায় মহাসমাবেশ করা হবে। জাতীয় নির্বাচন 2 মাস পিছিয়ে হলেও আগে গণভোট করার দাবি জানান নেতারা। গণভোট আয়োজন করতে হবে। এই দাবি দেওয়া আদায় রাখ পর্যন্ত ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। বিজয় সুনিশ্চিত করে ঘরে যেতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন আদেশের জন্য সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, গণভোটের ব্যাপারে একমত হয়েছে। এখন গড়িমসি কিসে? আগামী 10 তারিখের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ না হলে ঢাকা শহর আমরা লোকারণ্য করে সমাবেশ করবো। এ সময় জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট আয়োজন সম্ভব। বিএনপিকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য কমিটি গঠনের আহ্বান জানান তিনি। আমরা রাজপথের চিঠি প্রয়োজনে আবার রক্ত দেব।
প্রয়োজনে আবার জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। জুলাই শরৎ বাংলার মাটিতে যাই দেওয়া হয়েছে হুবহু সেইটাই আইনি ভিত্তির মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। পরে পল্টন মোড় থেকে মিছিল নিয়ে মৎস্য ভবনের সামনে এলে বাধা দেয় পুলিশ। পরে মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল ফরেন সার্ভিস একাডেমিতে স্মারকলিপি দিতে যায়। সেখানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এসবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার 5 দফা দাবি মেনে নেওয়ার আশা প্রকাশ করেন, অন্যথায় কঠোর কর্মসূচির কথাও বলেন। আশা করি ওনারা আমাদের এই স্মারকলিপির বক্তব্যকে বিবেচনায় নিয়ে যথাসময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন ইনশাআল্লাহ। ওমর ফারুক, এখন, ঢাকা। নির্বাচন বিলম্ব বা বাতিলের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে বনানীর একটি হোটেলে তারেক রহমানকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো চায় তার দল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কিছু ওনার ভাবনা, তার মধ্যে একটা হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক একটি রাজনীতি উনি করতে চাচ্ছেন বাংলাদেশে, যাতে সকলের জন্য একটা স্পেস থাকে। সেটা সরকারে থাকলেও স্পেস থাকতে হবে, বিরোধী দলে থাকলেও স্পেস থাকতে হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এখানে কিছু দল যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট ছিল তারা কিছু পালিয়ে আছে, কিছু অন্য দেশে পলায়ন করেছে, তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। আর এখানেও বাংলাদেশে কিছু ব্যক্তিরা কিছু ইস্যু নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে। একের পর এক খুন, প্রকাশ্য হত্যাকাণ্ড আর আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ভয়ঙ্কর নগরী হয়ে উঠেছে চট্টগ্রাম। নগরী থেকে উপজেলা প্রতিদিনই খুনের সংবাদ ছড়াচ্ছে আতঙ্ক। জনপদে গেল 1 বছরেই ঘটেছে প্রায় অর্ধশত হত্যাকাণ্ড, রয়েছে রহস্যজনক মৃত্যু, উদ্ধার হয়েছে ক্ষত বিক্ষত মরদেহ। সবশেষ বুধবার নগরীতে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলি করে একজনকে হত্যার ঘটনা নির্বাচনের আগে জন্ম দিয়েছে নতুন শঙ্কার। ফয়সাল করিমের প্রতিবেদনে বিস্তারিত। চলছিল জমজমাট নির্বাচনী প্রচারণা। বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহকে ঘিরে একটি দোকানের সামনে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীরা। হঠাৎই কিছু বুঝে ওঠার আগেই আততায়ীর গুলি, একে একে ছোড়া হয় 7টি বুলেট। চিৎকার আর্তনাদে সবাই সটকে পড়লেও রাস্তায় পড়েছিল 5 খুনসহ 18 মামলার আসামি সরোয়ার হোসেন বাবলার মরদেহ। গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদুল্লাহ ভাগ্যক্রমে প্রাণে বাঁচেন। এ ঘটনায় হতবাক পুরো চট্টগ্রাম। দলীয় এক কর্মীর মোবাইলে ধারণ করা হত্যাকাণ্ডের গা শিউরে ওঠা এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে আতঙ্ক আর উদ্বেগ। এর আগে ফিল্মি কায়দায় গেল 7 অক্টোবর রাউজানের মদুনাঘাটে গাড়িতে গুলি করে হত্যা করা হয় বিএনপি কর্মী আব্দুল হাকিমকে। গেল মার্চে এই উপজেলায় প্রকাশ্য দিবালোকে অস্ত্রধারীদের হাতে খুন হন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। সবশেষ একই কায়দায় যুবদল নেতা আলম সহ মোট 17টি খুনের ঘটনা ঘটে কেবল রাউজানেই। নগরীর বাকলিয়া এক্সেস রোডে জোড়া খুন, 28 অক্টোবর যুবদল নেতা সাজ্জাদ খুন ও পতেঙ্গায় ঢাকাইয়া আকবর খুন সবই হয় ভারী অস্ত্রের গুলিতে। এছাড়া প্রকাশ্যে অস্ত্র হাতে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার নিয়ে মহড়া তো আছেই। একের পর এক এমন ভয়ঙ্কর হত্যাকাণ্ড ভীতির সঞ্চার করেছে পুরো জনপদে। পোস্টই পেলে যা হয় আর কি, 5 আগস্টের পরে কিছু এই ব্যক্তির হাতে অস্ত্রশস্ত্র চলে আসছে, পরে এগুলো কি ব্যবহার করবে, ওরা তো অস্ত্র পেয়ে এখন ব্যবহার করতে পারতেছে না। বিষয়টা হচ্ছে অবৈধ অস্ত্র রাউজানে বিভিন্ন মানুষের হাতে চলে আসছে, এগুলো মিসইউজ হচ্ছে। গত 1 বছরে চট্টগ্রামে 49টি খুন, রহস্যজনক মৃত্যু বা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের মতো ঘটনা ঘটেছে। সবশেষ গতকাল নির্বাচনী প্রচারণায় হামলা নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। নির্বাচনের আগে এমন প্রতিহিংসা আর খুনের ঘটনা রাজনৈতিক মহলেও তৈরি করছে
শঙ্কা, যা ভাবাচ্ছে রাজনীতিবিদদের। এটি অত্যন্ত আমাদের জন্য আতঙ্কের বিষয় এবং উদ্বেগের বিষয় যে একটা নির্বাচনী গণসংযোগের সশস্ত্র সন্ত্রাসীরা এই যে মাগরিবের নামাজের পরে গুলি বর্ষণ করার দুঃসাহস তারা কোথায় পেল? বিএনপি নমিনেশন নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গোলাগুলি হয়েছে, মারামারি হয়েছে। সমগ্র বাংলাদেশ একটা অশান্ত পরিবেশের মধ্যে আছে। বিভিন্ন কারণে অশান্ত পরিবেশ। কেউ চাঁদা তুলছে, কেউ কারো পুকুর দখল করছে, কেউ কারো ঘর দখল করতেছে, কেউ কারো দোকান দখল করতেছে। এমন কোনো দিন নাই মানুষের কষ্টের সীমা নেই। প্রশ্ন উঠেছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও ব্যর্থতা নিয়ে। এসব সন্ত্রাসীদের অনেকেই দুর্গম এলাকায় পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর আশ্রয়ে থাকায় কিংবা ঘটনার পরপরই দ্রুত মোটরসাইকেলে সটকে পড়ায় তারা থেকে যাচ্ছেন ধরা ছোঁয়ার বাইরে। রাউজানের 14টা ইউনিয়নের 14টা সবগুলো আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল। এরা সবার কাছে অস্ত্র ছিল আগে। তাহলে এই অস্ত্রগুলো যাদের হাতে গেছে এরাই এই অপরাধের সাথে, আমি বেপরোয়া হয়ে গেছে, এরাই অপরাধের সাথে জড়িত মনে করতেছে। গহীন দুর্গম পাহাড়ি অঞ্চলে এলো হাইড আউট, সেখান থেকে বেরোয় এসে এরা হঠাৎ করে একটা ঘটনা ঘটায় যে এরা দ্রুত হোন্ডা নিয়ে চলে যায় এবং যে সমস্ত এলাকায় বললাম তো হাইড আউটগুলো অত্যন্ত রিমোট, সেখানে আমি সহ রেড করেছি। সেখানে গিয়া আসলে এদেরকে খুঁজে পাওয়া এটা খুব দুরূহ ব্যাপার। নির্বাচন সামনে রেখে নগরী ও উপজেলা সহ চট্টগ্রামের পরিস্থিতির উন্নতি করা এখন আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। পুলিশ বলছে বিশৃঙ্খলা ঠেকাতে কৌশল ঢেলে সাজানো হচ্ছে। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। বৃহস্পতিবার বিচারপতি এম আব্দুল মুবিন ও বিচারপতি সগির হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। জামিন আদেশে সন্তোষ প্রকাশ করেন লতিফ সিদ্দিকীর আইনজীবী ও তার ভাই কাদের সিদ্দিকী। যদিও জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে গেল 28 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামে সংগঠনের একটি অনুষ্ঠান থেকে তাদের গ্রেপ্তার করায়। পরে 29 আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন ও মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন সহ মোট 16 জনকে কারাগারে পাঠানো হয়। লতিফ ভাইয়ের মুক্তি, বিশেষ করে জামিনে মুক্তি, আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনো যে আস্থা তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি। সরকার যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে দিবে না, শুভবুদ্ধির যদি উদয় হয় সেই শুভবুদ্ধির উদয় সাপেক্ষে আর কি। আর রাষ্ট্রের যিনি অ্যাটর্নি জেনারেল তিনি নিশ্চয়ই এটা নিয়ে উচ্চ আদালতে আরও যাবেন না। যদি যান তা আমরা ফেস করব। উনি যে ষড়যন্ত্র করেছিল সরকারকে উৎখাতের জন্য সেই বিষয়গুলো আমরা আদালতকে বলেছি, আদালত তাকে জামিন দিয়েছেন আর কি। তো আমরা এই জামিনের বিষয়ে আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব এবং আমরা আশা করি আজকে আমরা উচ্চ আদালতে ওনার যে ফাইল সেটা আমরা ফাইল করব আর কি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নবম দিনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। অ্যাটর্নি জেনারেল শুনানিতে বলেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখতে হবে। বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রাষ্ট্রপক্ষের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে সংবিধানে যে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, অ্যাটর্নি জেনারেল পদে থেকেও জাতীয় নির্বাচন করা যায়, এতে আইনের ব্যত্যয় হবে না। অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয়। অ্যাটর্নি জেনারেল সংবিধানের 64 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। এটা সরকারি কোনো কর্মচারী পদ না। অ্যাটর্নি জেনারেল ইজ ফ্রি টু গো ইলেকশন, ইভেন ক্ষমতা থেকেও করতে পারেন। এখানে কোনো অ্যাম্বিগুইটির কিছু নাই, এটা সেটেল ল। তত্ত্বাবধায়ক সরকারের জাজমেন্টের উপরে আজকে আমাদের সাবমিশন সমাপ্ত করলাম। ত্রয়োদশ সংশোধনীর নোবেল উদ্দেশ্য ছিল, মহৎ উদ্দেশ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এর এক বিন্দু বেশিও না, এক বিন্দু কমও না। গণতন্ত্রের মূল কথা হলো জনগণ ভোট দিতে পারবে, ভোটাধিকার প্রয়োগটাই এখানে মুখ্য।
সেই কারণে ত্রয়োদশ সংশোধনী আনা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন আরও অন্তর্ভুক্তিমূলক করতে এবং প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিতে সিইসির কাছে 14টি প্রস্তাবনা জমা দিয়েছে ইউএনডিপি প্রতিনিধি সহ সাইট সেভার্স ইকুয়াল বাংলাদেশ ক্যাম্পেইনস ওপিডি পার্টনার্স এর প্রতিনিধিরা। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউএনডিপির সহায়তায় এ বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করে ইসি। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় প্রতিবন্ধীদের ভোট কেন্দ্রে সহজে প্রবেশ, তথ্যপ্রাপ্তি এবং ভোটদানে সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য নির্বাচন কমিশন প্রতিবন্ধী ভোটারদের জন্য আলাদা সুবিধা রাখার পরিকল্পনা করছে বলেও জানানো হয়। এর আগে সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনে বিশেষজ্ঞ, গণমাধ্যমের প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নারী সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। দেশে প্রতিনিয়ত বাড়ছে পারিবারিক সহিংসতা। আইন ও সালিশ কেন্দ্রের সবশেষ পরিসংখ্যান বলছে গেল 9 মাস পারিবারিক কলহে প্রাণ হারিয়েছে 456 জন, যা 2024 সাল থেকেও প্রায় 13% বেশি। যেখানে 169 জন নারীকে হত্যা করেছে তার স্বামী নিজেই। পুলিশের তথ্য মতে শুধু রাজধানীতেই প্রতি মাসে পারিবারিক সহিংসতায় হত্যা মামলা করছে 20 থেকে 22 জন। জমি নিয়ে বিরোধ, সামাজিক মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক আর পারিবারিক মূল্যবোধের অভাবে ঘটছে সহিংসতা বলছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা। আতিক সমাজের ক্যামেরায় মেহরাব সুবনের প্রতিবেদন। বাবাকে হত্যার পর ছেলেকে বাঁচাতে অপহরণের নাটক সাজায় মা ছেলে মিলে। সন্ধ্যার পরে করলো যে হয় এই ছেলেটা ওই তার বাপরে কুবাইছে, পরে চাকু হাতে, বটি হাতে, গায়ে রক্ত, পরে বের হয়ে গেছে। শুধু একটি ঘটনা নয়, প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে এমন পারিবারিক হত্যাকাণ্ড। দীর্ঘ 3 বছর প্রেমের পর বিয়ে করেন মোটর মেকানিক জুনায়েদ। বিয়ের পর জানতে পারেন তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। তখন স্ত্রীকে হত্যার পর নিজে করেন আত্মহত্যা। আর জোয়ার টাকা চাইলে দিতে অস্বীকৃতি জানালে বাবা মাকে নৃশংসভাবে হত্যার পর ঘরের মেঝেতেই মাটি চাপা দেয় ছেলে। তার ওয়াইফকে হত্যা করার পর নিজেও সে সুসাইড করে। পরে সকালে দোকানে না আসাতে আমরা বাসায় গিয়ে দেখি যে দরজা খুলতেছে না। ছেলেটা বটি এক হাতে ছুরি নিয়ে নামছে, ওই অবস্থায় নামছে করে মানুষের ভয়ে ওনার কাছে যাইতে পারে না। ভালোবাসা, বিশ্বাস আর রক্তের সম্পর্কের বন্ধনে ফাটল ধরাচ্ছে হিংসা, অবিশ্বাস আর প্রতিশোধ। গত 9 মাসে দেশে 456টি পারিবারিক হত্যার ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় প্রায় 13% বেশি। এর মধ্যে স্বামীর হাতেই প্রাণ হারিয়েছে অন্তত 169 জন নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক, জমি নিয়ে বিরোধ এবং জুয়া আর মাদকাসক্তির টাকার লেনদেন এখন পারিবারিক সহিংসতার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র রাজধানীতে প্রতি মাসে প্রায় 20 থেকে 22 জন পারিবারিক হত্যাকাণ্ডের শিকার বলে জানান পুলিশ। গড়ে 20 থেকে 22টির মতো খুনের ঘটনা সংঘটিত হয়। এর মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ অবশ্যই পারিবারিক বা দাম্পত্য কলহের জের ধরে ঘটে থাকে। যখন সচেতন হবে, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক অসচ্ছলতা আর সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারেই বাড়ছে পারিবারিক সহিংসতা। এছাড়া মূল্যবোধের অবক্ষয় আর বিচারের দীর্ঘসূত্রিতাকে বড় কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। বর্তমানে পারিবারিক সহিংসতা বৃদ্ধির মূল কারণ যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে পুরুষতান্ত্রিক যে একটা প্রভাব আছে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে, এটার একটা প্রভাব। আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা খারাপ ব্যবহার। যে ধরনের নীতি নৈতিকতার কিংবা যে ধরনের আস্থার, শ্রদ্ধার, সম্মানের সম্পর্ক থাকা দরকার, এই জায়গাগুলোতে যথেষ্ট ঘাটতি আছে। সামাজিক আন্দোলন, পারিবারিক শিক্ষা আর ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার পরামর্শ ধর্মীয় নেতার। পারিবারিক শিক্ষা এর সাথে ধর্মীয় শিক্ষা, যদি মোরাল এডুকেশনকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, যখন দিনের এই শিক্ষা মানুষের ভিতরে চলে আসবে, তখন ওই সমাজটা শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তার বাঁধনে পরিণত হয়ে যাবে। এছাড়া পরিবারের সঠিক মূল্যায়ন আর বোঝাপড়ার মাধ্যমে সহিংসতা কমানো যেতে পারে বলে মনে করেন এই সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ। পরিবারকে আরো জুৎসই, আরো সময় উপযোগী করার জন্য পরিবার ভিত্তিক সেবা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে চালু করা, এই 3টি ব্যবস্থা যদি চালু করা যায়, যথাযথভাবে চালু করা যায়, তখন এই পারিবারিক সহিংসতা বা সংঘাত সহিংসতার প্রসঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করা যায়।
মানুষ সামাজিক জীব, সমাজের প্রয়োজনেই গড়ে ওঠে পরিবার। এই পরিবার থেকে যখন ব্যক্তি স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়া হয়, তখন শুরু হয় পারিবারিক কলহ, সমাজ হয় নষ্ট। এ নষ্ট সমাজ থেকে মুক্তি পেতে দরকার মূল্যবোধ সম্পন্ন পারিবারিক ও নৈতিক শিক্ষা, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। মেহরাব সুমন, এখন, ঢাকা। চট্টগ্রাম নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা অর্ধেকে নেমে এসেছে বলে দাবি করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন। দায়িত্ব গ্রহণের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও জানান, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সিটি কর্পোরেশন। স্বাস্থ্য খাতেও এসেছে আমূল পরিবর্তন। তবে যানজট নিরসন, মশক নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে কাঙ্ক্ষিত গতি আসেনি। কাজী মাহফুজের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা। বছরে শত শত কোটি টাকা লোকসান, পরিত্যক্ত হয়ে যাওয়া পণ্য, দোকান, বাসাবাড়ি আর ভোগান্তি মিলে বর্ষা মানে আতঙ্ক। আর এই জলাবদ্ধতা নিরসনে সব মেয়রই প্রতিশ্রুতি দিয়ে থাকেন। দায়িত্ব নেওয়ার 1 বছর পূর্তিতে মেয়র ডাক্তার শাহাদাত জানান, এখনও গলার কাটা এই জলাবদ্ধতা। তবে 10,000 কোটি টাকার প্রকল্পের সুবাদে তার 1 বছরে জলাবদ্ধতা 50% কমেছে বলে দাবি তার। এছাড়া অগ্রাধিকার পেয়েছে জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু মোকাবেলা। বাংলাদেশে প্রথমে চট্টগ্রামে আমরা আবর্জনা থেকে বায়োগ্যাস উৎপাদনের কোরিয়ান একটা কোম্পানির সাথে ফিজিবিলিটি স্টাডি শুরু করে দিয়েছে হালি শহরে। একই সাথে দেনার দায়ে ডুবে থাকা কর্পোরেশনে 2024-25 অর্থ বছরে কর্পোরেশনের ইতিহাসে প্রথমবারের মতো 309 কোটি টাকা পৌরকর আদায়ের কথাও বলেন তিনি। হোল্ডিং ট্যাক্সে প্রায় 476 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স আসে। আমরা সেটাই চাচ্ছি। আমি বলেছি সেটা যদি দিতে না পারে অন্তত পক্ষে 50% 200 কোটি টাকা আমাদেরকে দিতে হবে, যাতে করে আমার যে স্কুলের 100টা স্কুল কলেজ আছে আমাকে প্রায় বছরে 100 কোটি টাকা ভর্তুকি দিতে হয়। যেটা আমি বলি আমরা ভর্তুকি নয়, এটা জাতি গঠনের জন্য আমার ওই ছাত্রছাত্রীদেরকে আমি এটা অ্যাসেট হিসাবে, সম্পদ হিসাবে এটা আমি এস্টাবলিশ করছি, এটা আমি দিচ্ছি। ওই টাকাটা অন্তত পক্ষে আমি চাই 200 কোটি টাকা এই সিটি কর্পোরেশন যাতে এই বন্ধক দেবে। তবে নগরীর ভাঙাচোরা সড়ক সংস্কারে দেরি, কেন্দ্রীয়ভাবে প্রকল্প পাশ না হওয়া, সরকারের অর্থ বরাদ্দের সংকট সহ নানা চ্যালেঞ্জ তুলে হতাশার সুর তোলেন মেয়র। চলতি বছরে প্রধান 7টি সড়ক সংস্কার সহ বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন সাংবাদিকদের সামনে। বর্ষাকাল দীর্ঘায়িত হওয়ার কারণে আমি জনগণকে কাঙ্ক্ষিত তাদের রাস্তাগুলো উপহার দিতে পারি। আমার এখন প্রায় 50টা বড় বড় রাস্তা, যে রাস্তাগুলো হলে এই শহরের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বছর আমি আপনাদের এই 50 থেকে 60টি বড় বড় রাস্তা ইনশাআল্লাহ আমি আপনাদের উপহার দেব। অনুষ্ঠানে নগরী ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় খুন ও গোলাগুলির ঘটনায় দ্রুত আসামি গ্রেফতারের আশ্বাস দেন পুলিশের চট্টগ্রামের ডিআইজি। বলেন, রাজনৈতিক মেরুকরণের কারণে রাউজানে টানা হত্যাকাণ্ড ঘটছে। এত সাধারণ বিষয় নিয়ে ঘটনাগুলোর বিষয়ে পূর্ব থেকেই সতর্ক হওয়া খুব কঠিন। সে কারণে আমরা হয়তো আগে থেকে জানতে পারি না যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে। সুতরাং আমি মনে করি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা যদি নিজেদের মধ্যে বসে ঘটনাগুলো সমাধানের চেষ্টা করে তাহলে এটা খুবই সম্ভব। এটার জন্য আমাদের কাজ পুরোপুরি আর আমাদের কোনো কাজ থাকবে না। এছাড়া নগরীর যানজট, ফুটপাত দখল সহ জনভোগান্তির নানা বিষয় উঠে আসে সাধারণ মানুষের বক্তব্যে। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নিউ ইয়র্ক সিটির নতুন যুগের প্রতিশ্রুতি দিলেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। এরই মধ্যে নগর প্রশাসনের 5 সদস্যদের দল গঠন করেছেন তিনি। মামদানির বিজয়ে নতুন স্বপ্ন দেখছে নিউ ইয়র্কবাসী। মামদানিকে আবারও কমিউনিস্ট উল্লেখ করে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে এই নির্বাচনের মধ্য দিয়ে ট্রাম্পের প্রতি মার্কিন ভোটারদের বর্তমান মনোভাব সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েই ইতিহাস গড়লেন জোহরান মামদানি। মাত্র 34 বছর বয়সেই দেশটির সবচেয়ে বড় শহরের নগরপিতার দায়িত্ব পেলেন তিনি। বিজয়ী ভাষণে মামদানি বলেন, ট্রাম্পের মতো স্বৈরাচারকে কিভাবে পরাজিত করতে হয় তার নিউ ইয়র্কবাসী দেখিয়ে দিয়েছেন। বিজয়ের একদিন পরই কাজ শুরু করে দিয়েছেন নবনির্বাচিত মেয়র।
এরই মধ্যে গঠন করেছেন নগর প্রশাসনের 5 সদস্যের একটি দল। একজন এক্সিকিউটিভ ডিরেক্টর ও 4 সহসভাপতির সবাই নারী সদস্য। নগরবাসীর ক্রয় ক্ষমতার সংকট মোকাবিলা, আবাসন সমস্যা দূর করা সহ জনসাধারণের আস্থা পুনর্নির্মাণে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। বলেন, নিউ ইয়র্ক সিটির নতুন যুগের শুরু হয়েছে। Some of these people will have familiar names, others will not. What will unite them will be a commitment to solving old problems with new solutions. We will cast a wide net. মামদানির বিজয়ে নতুন শহরের স্বপ্ন দেখছেন নিউ ইয়র্কবাসী। তারা ট্রাম্পের সঙ্গে লড়াইও প্রস্তুত। তাদের বিশ্বাস, মামদানির হাত ধরেই পরিবর্তন আসবে এই শহরের। Things are going to get so much better in New York City. I am very excited. But hey, it'll be all right. I think he'll do a good job. Mamdani. We'll see. I wish Mamdani the best. I think there's a lot of people that don't live in New York that are really excited to call this a communist city and all this. তবে মামদানির এই জয় কিছুতেই মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, মামদানির এই বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার সার্বভৌমত্ব হারাতে বসেছে। মামদানিকে কমিউনিস্ট বলে আবারও কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট। Just look at the result of yesterday's election in New York, where their party installed a communist as the mayor of the largest city in the nation. কেবল নিউ ইয়র্ক নয়, ভার্জিনিয়া, নিউ জার্সিতে ভরাডুবি হয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টির। সব জায়গায় ডেমোক্রেটদের জয় জয়কার। বিশেষজ্ঞদের মতে, এই নির্বাচনের মধ্য দিয়ে মার্কিন ভোটাররা ট্রাম্পের প্রতি তাদের বর্তমান মনোভাব প্রকাশ করেছেন। A party to win places where they have a plurality or majority of the electorate when the other party's in control of the White House, but not by this margin. So there's a tremendous signal here for Republicans. They won't get it unless Donald Trump gives them permission to get it. মামদানির মূল লক্ষ্য নিউ ইয়র্ক শহরকে সাধারণ কর্মজীবীদের জন্য বসবাসযোগ্য করে তোলা, নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন করা। বিশ্লেষকদের মতে, মামদানির বিজয়ের মধ্য দিয়ে ডেমোক্রেটিক পার্টির পুনরুত্থান হবে। তানভীর চানি, এখন বিশ্ব। ভারতের বিহার রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। 18টি জেলার 243টির মধ্যে 121টি বিধানসভা আসনে মোট ভোট দিচ্ছে বিহারবাসী। সকাল 11টা পর্যন্ত 27.65% ভোটার ভোট দিয়েছেন। নির্বাচনে এনডিএ জোট বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ভোট গ্রহণ শুরুর আগে বিহারের ভাগ্য নির্ধারণ করতে জেনজিদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়েছে ভারতের বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। 18টি জেলার 121টি বিধানসভা আসনে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রথম দফায় ভোটারের সংখ্যা 3,75,00,000-এরও বেশি। বেলা 11টা পর্যন্ত ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল 27.65%। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং তার উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, আরজেডির লালু যাদব এবং তেজস্বী যাদব এবং এলজেপির চিরাগ পাসওয়ান সহ শীর্ষ নেতারা ভোট দিয়ে প্রত্যেকে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। পাটনার বখতিয়ার একটি বুথে ভোট দেন বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতিশ কুমার। ভোট দেওয়ার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে ভোটারদের ভোটদানে উৎসাহিত করেন তিনি। ভোট গ্রহণ শুরুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যম এক্সে বিহারের নির্বাচনে এনডিএ অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আশা প্রকাশ করেন। ভোট দিয়েছেন মহাজোটবন্ধনের তেজস্বী যাদব। পাটনায় স্ত্রী রাজশ্রী যাদবের সঙ্গে ভোট দিলেন আরজেডি নেতা। ভোট দিয়ে বেরিয়ে লালুপুত্র জানান মহাজোটবন্ধনের জয়ের বিষয়ে তিনি আশাবাদী। नई सरकार बनाई है, यहाँ पढ़ाई, दवाई, कमाई, सिंचाई, सुनवाई और कार्रवाई वाली सरकार हो, भ्रष्टाचार, अपराध मुक्त सरकार हो, जो नौजवानों पर लाठियां ना पीटे, पेपर लीक ना हो, ऐसी सरकार चुने। এদিকে ভোট গ্রহণ শুরুর আগে বিহারের নির্বাচন প্রসঙ্গ তুলে জেনজিদের বিশেষ বার্তা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সামাজিক মাধ্যমের ভিডিও পোস্টে রাহুল বিহারের ভবিষ্যৎ নির্ধারণে তরুণদের আহ্বান জানান। बिहार का चुनाव चोरी करने की पूरी कोशिश में। প্রথম ধাপের ভোট গ্রহণের পর আগামী 11 নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ভোট, আর নির্বাচনের ফলাফল জানা যাবে 14 নভেম্বর। সঞ্জিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। বিসিবিতে ফার্স্ট ডিভিশন লিগের ক্রিকেটারদের নিবন্ধন শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী রেজাউল করিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেজা, এখন পর্যন্ত কয়টি দলের নিবন্ধন সম্পন্ন হয়েছে? কোনো জটিলতা
জটিলতার মুখোমুখি হচ্ছেন কিনা, আর দলগুলোর নিবন্ধনের সবশেষ পরিস্থিতি জানাবেন। সাহাব, এই প্রথম শ্রেণীর দল বদল কিন্তু গতকালকে থেকে শুরু হয়েছে। আপনি এর আগে আমরা জানিয়েছি যে এই বছরের অর্থাৎ এই মাসের নভেম্বরের 18 তারিখ থেকে কিন্তু খেলা গড়াতে যাচ্ছে মাঠে। একদম কোনো প্রকার সেখানে কোনো জটিলতা থাকবে না, সব কিছুই ঠিকঠাক আছে এবং 18 তারিখ থেকেই খেলা মাঠে গড়াতে যাচ্ছে। সেইটাকে কেন্দ্র করে গতকালকে থেকে সিসিডিএমে কিন্তু দল বদল চলছে। গতকাল আমরা এর আগে জানিয়েছি 9টা ক্লাব কিন্তু দল বদলের নাম লিখিয়েছিল এবং 47 জন ক্রিকেটার কিন্তু টোকেন তুলেছিল। আজকেও সেই দল বদলের শেষ দিন চলছে। আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত দল বদল চলবে। তার মানে আরও 1 ঘন্টার একটু বেশি সময় কিন্তু দল বদলে ক্লাবগুলো অংশ নিতে পারবে এবং ক্রিকেটাররা টোকেন তুলতে পারবে। আজকে আমরা যেটা জেনেছি শেষ পর্যন্ত আজকে 3টা ক্লাব দল বদলে অংশ নিয়েছেন এবং প্রায় 60-এর বেশি ক্রিকেটার এখন পর্যন্ত টোকেন তুলেছেন। এর আগে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে প্রায় প্রথম বিভাগের 8টা ক্লাব কিন্তু নাম সরিয়ে নিয়েছেন। তারা ক্রিকেট মানে বর্তমান যে বোর্ড আছেন, আমিনুল ইসলাম বুলবুলের যে বোর্ড আছেন, তাদের আন্ডারে কিন্তু খেলতে চাচ্ছেন না এবং তারা নাম সরিয়ে নিয়েছেন এবং শেষ পর্যন্ত কিন্তু তারা অংশ নিচ্ছেন না। সেক্ষেত্রে তাদেরকে জানানো হয়েছে যে তাদেরকে কিন্তু অবনমন করে দেওয়া হবে এবং এই যে এই ক্লাবগুলো যদি আপনার অংশগ্রহণ না করে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্রিকেটাররা ক্রিকেট খেলতে পারবেন না বা এখান থেকে একটা যেই টাকা ইনকাম করার যে বিষয়টা থাকে ক্রিকেটাররা কিন্তু সেটা থেকে বঞ্চিত হবেন। সেক্ষেত্রে সিসিডিএম চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন যে এই দায়িত্বটা কিন্তু নিতে হবে সেই সব ক্লাবগুলোকেই, অর্থাৎ যে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই ক্রিকেটাররা কিন্তু দায়িত্ব নিতে পারবেন। তবে শেষ পর্যন্ত প্রথম বিভাগের ক্রিকেটটা গড়াতে যাচ্ছে 12 দল নিয়ে, এটাই আমরা নিশ্চিত হতে পেরেছি। সাহাব, বিসিবিতে চলছে প্রথম বিভাগ লিগের নিবন্ধন কর্মসূচি। সেখান থেকে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রেজাউল করিম। পাহাড়ি অঞ্চলে ক্রীড়াক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, ক্রিকেটারদের বিভিন্ন সমস্যা কাটাতে স্কুল লেভেলকে টার্গেট করা হচ্ছে। সকালে রাঙামাটি স্টেডিয়ামে জেলার বয়সভিত্তিক ক্রিকেটারদের সাথে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। আসিফ আকবর বলেন, বয়সভিত্তিক খেলোয়াড় তৈরিতে এই এলাকায় সম্ভাবনা থাকার পরও অবকাঠামোগত কোনো সুযোগ সুবিধা নেই। এ সময় ফুটবলে পাহাড়ের মেয়েরা খুব ভালো করছে উল্লেখ করে আসিফ বলেন, এই অঞ্চলের নারীদের ক্রিকেটে সংযুক্ত করতে স্কুল পর্যায়ে ক্রিকেটার তৈরিতে কাজ শুরু করা হয়েছে। জেলার ক্রীড়া অঙ্গনের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন বিসিবি পরিচালক আসিফ আকবর। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।